আসলে জমায়েত হলেই তো উই ওয়ান্ট জাস্টিস কথাটা আসবে। কেন জানি না এটাতে ভীষণ অ্যালার্জি আছে শাসকের। উৎসবও চলবে, প্রতিবাদও চলবে, দুটো সাইমালটেনিয়াসলি চলবে। ওরা ভয় পাচ্ছে। ওরা ভেবেছে আমি আন্দোলনের মুখ। ওরা ভাবছে যে আমার পেছনে প্রচুর সাপোর্ট আছে, সেই জন্যই আমাকে টার্গেট করেছে। এটা তো সোজা কথা, ভয় না পেলে তো টার্গেট করতো না। আমি এই প্রথম দেখলাম যে শাসক এত কোণঠাসা। রোগী কল্যাণ সমিতি ভাঙা এবং গড়া, এটা জাস্ট একটা স্টান্ট। প্রত্যেকটা হসপিটালে দালাল ভর্তি, একদমই না, পুরো ঘুম ধরে গেছে ব্যবস্থায়। আমার মনে হয় বদলি টদলি তো হবে, কিন্তু পুরো ব্যাপারটা একজন হোল টাইম স্বাস্থ্যমন্ত্রীর দরকার। এটা আমি আগেও বলেছি, আজকেও রিপিট করছি। একজন হোল টাইম স্বাস্থ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল, তিনি জানবেন। ওরকমভাবে হবে না, পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে এই কাজ চলে না। ওসি একজন বোড়ে মাত্র। ওসি কিন্তু আসল দোষী নয়। ওসিকে কে সেদিন করেছিল সেটা সিবিআই তদন্ত করলেই বুঝতে পারবে। পুলিশরা অত্যন্ত চাপে রয়েছে। আমার বহু পেশেন্ট পুলিশ আছেন যারা আমায় চুপি চুপি বলে যান, স্যার আর কাজ করতে ভালো লাগছে না, আমরা যেটা করতে চাই না সেটাও করতে হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে থ্রেট কালচার। তো আমি শুধু মেডিকেল কলেজের জন্য বলবো না, আজকে যে আমাকে পার্সোনালি থ্রেট করা হচ্ছে, দ্যাটস এ পার্ট অফ থ্রেট কালচার। আসলে জমায়েত হলেই তো উই ওয়ান্ট জাস্টিস কথাটা আসবে। কেন জানি না এটাতে ভীষণ অ্যালার্জি আছে শাসকের। ওনারাও বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বলবো উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু ওনারা অন্য কারোর মুখে জাস্টিসটা চান না। ওনারা নিজেরা বলুন এটাই চায়, সেটাই হয়তো শাসক চাইছে। আচ্ছা, আরজিকর কাণ্ডের পর মানে আমরা দেখছি পুজো মণ্ডপগুলিতে আপনারা মানে বিভিন্ন সময় যারা আন্দোলনরত তারা বলছেন পুজো মণ্ডপগুলিতেও আন্দোলনের উৎসবের ভাষা তো তাদের কাছে অন্যরকম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরজিকর কাণ্ডের পর পুজো মণ্ডপগুলিতেও হামলার আশঙ্কা করছে অধিকাংশ উদ্যোক্তা। তাদের আশঙ্কা উৎসবকে কলঙ্কিত করতে পুজো মণ্ডপগুলিতে গণ্ডগোল হতে পারে। কি বলবেন? না না, উৎসব কেন কলঙ্কিত হবে? উৎসব তো নিজের কাছে। যেমন এবারে উৎসব করার মতো মানসিক অবস্থা আমাদের কারণ নেই, কিন্তু তা বলে কি একটা অংশ লোকের মনে নেই? একটা অংশ লোকের মনে হয় যে উৎসবটা করা উচিত, আর কিছুটা উৎসব দরকার। আমি বলছি, কিছু লোক কিন্তু এই সারা বছরের এইটুকু সময়ে যে তারা আর্ন করে তার উপর তাদের জীবিকা চলে, তার পুরো সংসারটা চলে। সুতরাং উৎসব যার ইচ্ছা সে করুক, তবে প্রতিবাদ কিন্তু মণ্ডপে মণ্ডপে হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। সেটা কোনো রকম আমাদের দুর্গাপুজোকে কলুষিত করে নয়। দুর্গাপুজোকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমরা যেরকমভাবে এতদিন অবধি করে এসেছি, যে অহিংসা পথে, সেইভাবেই আমাদের চলবে। সুতরাং উৎসবও চলবে, প্রতিবাদও চলবে, দুটো সাইমালটেনিয়াসলি চলবে। স্যার, আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের দুষ্কৃতী বলে উল্লেখ করলেন একদম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। বুধবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের সঙ্গে কলকাতার পুজো উদ্যোক্তাদের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন তিনি। তিনি জানাচ্ছেন যে পুজোকে কলুষিত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। আমরা দেখছি আপনারা যারা আন্দোলন করছেন সক্রিয়ভাবে, আমাদের দুষ্কৃতী বলা হচ্ছে। কি বলবেন? এটা তো রাজনৈতিক কথা, সেই জন্যই দুষ্কৃতী বলেছেন। মানুষ স্বরূপ সজল না কি নাম বললেন, ওনাকে যদি জিজ্ঞেস করা হতো উনি হয়তো বাড়িতে এসব কথা বলবেন না, কিন্তু কারোর তো মনটা রাখতে হবে না। আমি অনেককেই দেখছি মন রাখার জন্য তারা বিভিন্ন রকম কথা বলছেন, কারোর কারোর মন রাখার জন্য। সো এটা ওনার অন্তরের কথা না, এটা বলার কথা। অ্যাজ এ পলিটিশিয়ান উনি বলেছেন, এটাকে আমি পাত্তা দেব না। আপনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমে, আর সেটাও আবার আপনি যবে থেকে আন্দোলনে নেমেছেন তারপর থেকে, কেন মনে হয় আপনার? ওরা ভয় পাচ্ছে। ওরা ভেবেছে আমি আন্দোলনের মুখ। ওরা ভাবছে যে আমার পেছনে প্রচুর সাপোর্ট আছে, সেই জন্যই আমাকে টার্গেট করেছে। এটা তো সোজা কথা, ভয় না পেলে তো টার্গেট করতো না। একদমই সন্ত্রস্ত শাসক দল বলছেন। বেশ কিছুটা। আমি এই প্রথম দেখলাম যে শাসক এত কোণঠাসা। প্রাণপণে তারা চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসার, এবং যত চেষ্টা করছে না তত ভুল করছে, নিজের ভুলে নিজেই জড়িয়ে পড়ছে। এটাকে এরকম করলেই হতো যে হ্যাঁ, দুষ্কৃতীদের ধরা হবে, সেটা আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
তার বদলে বিভিন্ন রাগ ঢাক করে বিভিন্ন জনকে গলা আটকে আরও তো মনের মধ্যে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এটাও তো ভয় পাচ্ছে। এই প্রথম বোধহয় আমার মনে হয় গত 13 বছরের ইতিহাসে উনি প্রবলেমে পড়লেন। আর সবচেয়ে বড় কথা, এত বড় জন আন্দোলন, খাদ্য আন্দোলনের পথ দেখেছে কিনা বাংলা, আমার যথেষ্ট প্রশ্ন আছে। কোথাও গিয়ে কি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে? সেটা তো আমার কেন, যারা বলছে তারা সবাই আর কি তো কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এখন কণ্ঠ থাকলে তো কণ্ঠরোধ হবে। অনেকে তো ভয়ের চোটে আগে কথাই বলতে পারতো না, এখন তো ভয় ভেঙেছে, এখন সবাই কথা বলছে। এখন তাহলে কতজনের কণ্ঠরোধ করবে, সেটাও তো একটা প্রশ্ন। আজকে একটা ফেসবুকে লিখলে আমার ফরে যদি 100টা পড়ে, এগেনস্টে 2টো পড়ে, সেটা দেখেই বোঝা যায়। স্যার, একটা প্রশ্ন উঠে আসছে যে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় বড়সড় সিদ্ধান্ত সরকারের। সিসিটিভি, শৌচাগার, আলোয় বাড়তি বরাদ্দ, বায়োমেট্রিক নিয়ে কড়াকড়ি মুখ্যমন্ত্রী। 100 কোটি বেশি বরাদ্দ বললেন খোদ মুখ্যমন্ত্রী নিজে। এখনই পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তিনি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না, এইগুলো তো করা উচিত। আমি বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী যদি বাইরে কোনো সেন্ট্রাল ইনস্টিটিউটে যান, কিভাবে সিসিটিভি গুলো রাখা আছে দেখলেই উনি বুঝতে পারবেন। একটা হসপিটাল তো বলে হসপিটাল হয় না। আমার বাইরের ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই। প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানেও সিসিটিভি নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। কারণ গভর্নমেন্টের হসপিটালে প্রপার্টি তো সরকারের, যেমন জনসাধারণ আমাদের ট্যাক্সের টাকায় তারা তৈরি করেছে। সেটা ভাঙলে কিন্তু আমাদের ট্যাক্সের টাকাই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই 100 কোটি টাকা অনেক আগেই বরাদ্দ করা উচিত ছিল। আর ট্রেনিং পুলিশ দিয়ে যদি এখনকার মতো ঘাটতি পূরণ করতে পারেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয়, যেটা আমি আগেই বলেছি, সিভিক টিভিক বাদ দিয়ে এবার কিন্তু প্রপার পুলিশ রিক্রুটমেন্ট দরকার। তা নাহলে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে যাবে। সিভিকরা কোনো কেস ডায়েরি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, যারা হেল্পিং হ্যান্ড হবে কি করে? আর সিভিকদের ওইটুকু ট্রেনিং দিয়ে কি একটা পুলিশের ফোর্স চলে, যার জন্য অপরাধবোধ বেড়ে যাবে? এটা কিন্তু আমি একদম মানতে চাইছি না। স্যার, এবার থেকে সরাসরি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন অধ্যক্ষ বা সুপার। এছাড়াও কমিটিতে থাকবেন একজন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও একজন জনপ্রতিনিধি। আমি এক্ষেত্রে আপনাকে একটু সংযোজন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেদিন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সাথে দেখা করতে গিয়েছেন, সেখান থেকে তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন তিনি। এটা নতুন রোগী কল্যাণ সমিতির যে একটা একটা দিক তিনি দেখাচ্ছেন, সেটা কি বলবেন? দেখুন, রোগী কল্যাণ সমিতির কাজ কি? রোগীর কল্যাণ করা। তার মানে ওভারঅল হসপিটালের কেমন চলছে সেটা। রোগী কল্যাণ সমিতিতে সবসময় তো প্রিন্সিপাল সুপারদের থাকা উচিত আর একজন নির্বাচিত জনপ্রতিনিধি। এর মধ্যে নতুন তো কিছু নেই, ভাঙা গড়ার কি আছে তাই তো বুঝলাম না। মানে একজন স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর থাকলে রোগী কল্যাণ সমিতির কিন্তু কাছে যাওয়ার তো কথা না। অ্যাডমিনিস্ট্রেটর যেটা সামলাতে পারবে না, রোগী কল্যাণ সমিতির কাছে সেটা প্লেস করবেন, সেটা সলভ করার জন্য। কিন্তু সবই যদি রোগী কল্যাণ সমিতিকে ফেস করতে হয়, তাহলে সেটা মোটেও কোনো একটা ভালো জিনিস না, সেটা দেখায় অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। সুতরাং আমার মনে হয় রোগী কল্যাণ সমিতি ভাঙা এবং গড়া এটা জাস্ট একটা স্টান্ট, এটা কোনো কাজের কথা না। একদমই। স্যার, একটা প্রশ্ন তো বলতেই হয়, এই যে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর রোগী কল্যাণ সমিতির ভেঙে দেওয়া, তাহলে কি কোথাও গিয়ে শাসক দলের কাছে একটা বার্তা পৌঁছচ্ছে এই আরজিকর আবহে রোগী কল্যাণ সমিতির একটা ভূমিকা ছিল? না, আমি যে বললাম কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল স্টান্ট আমরা ডাক্তাররা বুঝতে পারি না, এটাকে পলিটিক্যাল স্টান্ট বলেই আমি বলবো। একটা তো বার্তা দেওয়ার দরকার, পজিটিভ বার্তা, যারা দলীয় কর্মী তারা যাতে মানে চাঙা হয়, সেটার জন্য হয়তো বলেছেন। কিন্তু আমার মনে হয় ওভাবে নয়, ভাবতে হবে ইন জেনারেল, গ্রাসরুট থেকে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা একদম প্রথমে দালাল মুক্ত করতে হবে। প্রত্যেকটা হসপিটালে দালাল ভর্তি। আর যারা শাসকের ধামা ধরা, তাদের ভালো পোস্টিং, এই জিনিসগুলোকে কিন্তু সরাতে হবে, তবেই ফেয়ার ট্রিটমেন্ট পাবেন। আজকে প্রাইভেট সেক্টরে আপনি
কোনো কাউকে তেল দিতে হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, ভালো ডাক্তার হন, এমনিই পেশেন্ট চলে আসে। সুতরাং এইখানেই না মেরুদণ্ডের একটা বিরাট দরকার। আর এই মেরুদণ্ড ভাঙতেই প্রত্যেক শাসক ভীষণ আগ্রহী, যে যে শাসকের আসনে থাকুক না কেন। তারা স্তাবকের দল চায়, তারা ক্রিটিসাইজ করুক এরকম লোককে চায় না। স্যার, আমরা একটা প্রশ্ন উঠে আসছে সমাজের বিভিন্ন স্তর থেকে, যে এই কয়েকটা রদবদল, কয়েকটা বদলি কি এই স্বাস্থ্য দপ্তরের যে অসুখ সেটা সারিয়ে তুলতে পারবে? একদমই না, পুরো ঘুম ধরে গেছে ব্যবস্থায়। আমার মনে হয় বদলি টদলি তো হবে, কিন্তু পুরো ব্যাপারটা একজন হোল টাইম স্বাস্থ্যমন্ত্রীর দরকার। এটা আমি আগেও বলেছি, আজকেও রিপিট করছি। একজন হোল টাইম স্বাস্থ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল, তিনি জানবেন। ওরকমভাবে হবে না, পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে এই কাজ চলে না। স্যার, শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই। মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টেই সিবিআই এর দাবি, টালা থানায় বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেন তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এমনকি নতুন রিপোর্ট তৈরিতেও হাতজস ছিল তার। আদালতে এই দাবি করে এবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করলো সিবিআই। কি বলবেন? দেখা যাক কোর্ট কি বলে। তবে টালা থানার এখানে ভূমিকাটা অত্যন্ত সন্দেহজনক। তবে ওসি একজন বোড়ে মাত্র, ওসি কিন্তু আসল দোষী নয়। ওসিকে কে সেদিন করেছিল সেটা সিবিআই তদন্ত করলেই বুঝতে পারবেন। এইভাবে একজন ওসি, সে নিজে কখনো এতটা রিস্ক নেবে না উপরওয়ালার নির্দেশ ছাড়া। স্যার, ওসি স্থানীয় একজন অফিসার, সমাজে অভিভাবকের ভূমিকা পালন করেন। তারা সমাজের মানুষ, তাদেরকে রীতিমতো কোনো সমস্যায় পড়লে তাদের থেকে মতামত নিতে যান, তাদের কাছে পরামর্শদাতা হিসেবে তাদেরকে রাখেন। সেই জায়গা থেকে পুলিশের ভাবমূর্তিটা কিরকম জায়গায় যাচ্ছে ওনার? না না, এটা তো মুশকিল যে অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্স একসাথে করে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা কি কেন্দ্রে কি রাজ্যে দুই শাসক দল একই জিনিস করে যাচ্ছে। তারা চায় পুলিশ শাসকের তাবেদারি করবে, এবং পুলিশরা অত্যন্ত চাপে রয়েছে। আমার বহু পেশেন্ট পুলিশ আছেন যারা আমায় চুপি চুপি বলে যান, স্যার আর কাজ করতে ভালো লাগছে না, আমরা যেটা করতে চাই না সেটাও করতে হচ্ছে। সুতরাং তারা গভর্নমেন্ট জব করে, তারা মাস গেলে মাইনে পায়, তারাও আমাদের মতো একটা সাধারণ মানুষ, তাদের বাড়িতে ছেলেপুলে আছে, তারা সেখানে বিদ্রোহ করতে পারে না। যা বলে তাদের সেটা মেনে নিতে হয়, নয়তো একটা ডিস্ট্যান্ট কোনো জায়গায় বা ডিমোশন তাদের হয়। এখন কিছু কিছু পুলিশ অফিসার তো এক্সেপশনাল, তারা নিজের মতো করে, কিন্তু তাদের যেমন বসিয়ে রাখা হয়। দময়ন্তী সেন যেমন একজন এক্সাম্পল, একদম প্রথমেই দেখা গেছে। তাকে কি আর দেখতে পাচ্ছেন? তাকে কোথায় সরিয়ে দিয়েছে? স্যার, জুনিয়র ডাক্তাররা বলছেন, আপনি ঠিক যেরকমটা বললেন, উৎসবের মানসিক প্রস্তুতি তাদের নেই। তারা বলছেন সামনে পুজো আসছে, আমরা কাউকে উৎসবে বিরত থাকতে বলতে পারি না, কিন্তু আমরা উৎসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নেই। আপনার এই পুজো নিয়ে পরিকল্পনা যদি একটু করতেন ব্যক্তিগত। না, পুজোয় দেখুন ষষ্ঠী অবধি আমি চেম্বার করব, ঠিক আছে। সপ্তমী অষ্টমী নবমী দশমী বাড়িতে কাটাবো। আমি কোনোদিনই কলকাতায় পুজোয় বেরোই না এত ভিড়ের জন্য, কিন্তু কলকাতার বাইরেও যাই না। ঠিক আছে, ওই কটা দিন আমার ছুটি, আমি নিজের মতো করে পুজো বার্ষিকীগুলো দেখবো, ঘুরবো, কিন্তু পুজো হপিং আমি করি না। স্যার, 8 তারিখ রাতে আরজি করে মোচ্ছব ছিল বাবুদের। মদ্যপানের আসর আর দেদার খাওয়া দাওয়া। বিস্ফোরক কিছু জেনে গিয়েছিল কি অভয়া? পসিবলি, তা নাহলে এত নৃশংসভাবে খুন হতো না। কিছু জিনিস জেনে গেছিল যেটা হয়তো বাইরে বেরোলে অনেকের পক্ষে ক্ষতি হবে, তা নাহলে কেন খুন হবে? এটা যে অ্যান্টিমর্টেম মানে পোস্টপার্টাম রেপ কিনা পোস্টমর্টেম সেটাও কিন্তু জানা নেই, অর্থাৎ মারার পর রেপ হয়েছে কিনা সেটাও জানা নেই, এবং ঠিকমতো করে ফরেন্সিকই তো করা হয়নি, যা আমি খবরের কাগজে পাচ্ছি বা দেখছি। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন, বিশিষ্ট একটি সংবাদ চ্যানেলে গিয়ে তিনি বলছেন, বেসরকারি সংবাদ চ্যানেলে, সেখানে গিয়ে তিনি বলছেন, যদি আরজি করে ঘটনা ঘটানো হয় সেক্ষেত্রে সন্দীপ ঘোষরা তো প্রথম থেকেই জানবেন যে তারা প্রশ্নের মুখে পড়বেন, জেনে শুনে তারা এরকম একটা ঘটনা কেন করবে?
না না, এটা বহুদিন ধরে এই থ্রেড কালচার চলে এসছে, কিন্তু এটা যে হাতের বাইরে চলে গেছে সেটা বোধহয় অনেকেই বুঝতে পারেননি। ইভেন আমি বলছি এই থ্রেড কালচার কিন্তু সমাজের সর্বস্তরে চলছে। সুতরাং ওরা তো বুঝতে পারবে যে ওরা কতটা বেড়েছে, তারপর তো এবার কতটা বেড়েছে সে নিজের থেকে আত্ম উপলব্ধি না যদি করতে পারে, সে বুঝবে কি করে? একদমই। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি মানতে নারাজ শাসক দল। অত্যন্ত গুরুতর অভিযোগ, বলছেন প্রধান বিচারপতি স্বয়ং। কবে ভয়মুক্ত হবে হাসপাতাল? আপনি নিজে পড়াশোনা করেছেন মেডিকেল কলেজে, কলকাতার মেডিকেল কলেজে একটা সময়। সেই সময় আজকের সময় পার্থক্যটা কি? থ্রেড কালচারের শেষে হবে কবে? এই ব্যাপারটা হচ্ছে থ্রেড কালচার, তো আমি শুধু মেডিকেল কলেজের জন্য বলবো না। আজকে যে আমাকে পার্সোনালি থ্রেট করা হচ্ছে, দ্যাটস এ পার্ট অফ থ্রেড কালচার। ধরুন কালকে যেমন আমি দেখলাম কোন একটা মেডিকেল কলেজের সুপারকে আমাদের প্রশাসনিক স্তর থেকে বলা হচ্ছে যে আপনি এটা করতে পারেন না, আমাদের নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপর করবেন, সেটাও থ্রেড কালচার। শুধু মেডিকেল কলেজের থ্রেড কালচারটা আমরা যখন 82 to 87 পড়েছি ন্যাশনাল মেডিকেল কলেজে, আমি অ্যাটলিস্ট কিছু ফিল করিনি। পড়তাম, পরীক্ষা দিতাম, ভালো রেজাল্ট করতাম, বেরিয়ে চলে আসতাম। কিন্তু এই থ্রেড কালচার আস্তে আস্তে কি করবে, আমাদের মেরিটোরিয়াস ছেলেদের বাংলা ছাড়া করবে। যারা নিটে, আমি যেটা আগের দিন বলেছি আজকে আবার রিপিট করি, নিটে এমন একটা র্যাঙ্ক করেছে যে এখানে মেডিকেল কলেজ পাবে, আসামে মেডিকেল কলেজ পাবে, সে কিন্তু আসাম চয়েস দিচ্ছে, বাংলায় আসতে চাইছে না। আলটিমেটলি কি হবে, ভালো ছেলেরা বাংলা চলে যাবে, বাংলা ছেড়ে। সুতরাং ভবিষ্যতে ভালো ডাক্তাররা কিন্তু আর আসবে না বাংলায়। ইভেন আমিও যদি আমার পরিচিত কাউকে ডাকি যে তুই আয় কলকাতায়, আমি ডাকার আগে দুবার ভাববো কি হবে, কেন আসবে। একদমই। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।